ওয়েলকাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে একটি কমিটমেন্ট করেছিলাম বেশ কিছুদিন আগে যে আমি এই বছর 2020 যারা পরীক্ষার্থী এইচএসসি তোমাদের জন্য একটি সাজেশনস তৈরি করব। আমি ডিক্লারেশনে দিয়েছিলাম একটি ভিডিও ফুটেজের মাধ্যমে, কিন্তু আসলে আমার ব্যস্ততার কারণে আমি এতদিন সম্ভব হয়নি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার এই ভিডিও ফুটেজটি। আশা করি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যারা পরীক্ষার্থী আছো খেয়াল করো, তো এইখান থেকে তোমরা ভালো একটি রেসপন্স এবং ভালো কিছু তোমরা ইনশাল্লাহ কমন পাবে। তো 100%-এর কথা তো আসলে বলতে পারি না, কারণ এই গ্যারান্টি তো আসলে দেওয়া যায় না। যদি কেউ গ্যারান্টি দেয় তার মানে বোঝা যাবে দের ইজ সামথিং রং। তবে আমি আশাবাদী আমার এই সাজেশন যদি তোমরা ফলো করো অবশ্যই 80% মার্ক অবটেইন করতে পারো। তো চলো আর দেরি না করে আমরা এখন শুরু করি। তো আমি কথা বলবো কিন্তু খুব দ্রুত। এই জন্য দ্রুত কথা বলবো কারণ যেহেতু তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এখানে দুইটা বিষয় আছে, আর এখানে তেমন কিছু বোঝার নেই। এই জন্য আমি খুব দ্রুত কথা বলবো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, যে তাহলে তোমাদের আর প্রবলেম হবে না। তো কথাগুলো দ্রুত বলবো কেন, কারণ যেহেতু আমাদের সময় একটু বেশি লাগবে, লেংদি হয়ে যাবে, এই জন্য আমি যত দ্রুত পারি কথা বলবো, তোমরা একটু ক্যাচ করে নিবা। এনিওয়ে, আমরা এখন শুরু করতে যাচ্ছি। দেখতেছি এখানে তোমার কি লেখা আছে, পার্ট 1 পার্ট এ, অর্থাৎ ফার্স্ট পেপার নিয়ে আমরা প্রথমে কথা বলবো। আমরা ফার্স্ট পেপার তোমাদের জন্য পরীক্ষার জন্য এখানে সাজিয়েছি 8টি প্যাসেজ। আগে তোমরা স্ক্রিনশট দাও। ফার্স্ট প্যাসেজ সিন এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, দুইভাবে স্ক্রিনশট দিয়ে তোমরা এটা ক্যাপচার করো। এনিওয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে। প্রথমে রেখেছি অ্যাডোলেসেন্স কনস্টিটিউট ইউনিট 5 লেসন 2, তারপরে ইউনিভার্সিটি শুড নেভার। ওরে বাপরে, অনেক 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 ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের জন্য, সো মাচ ইম্পর্টেন্ট। সো এটা তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি শুড নেভার এটা, আর হয়েছে তোমার দেখা যায় কি পিচ মুভমেন্ট, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি কপাল ভালো থাকে তো আশা করি দুইটা থেকেই তোমরা পেয়ে যেতে পারো। তারপর আমরা বাকিগুলো যেগুলো দিয়েছি সবগুলোই তোমাদেরকে দেখতে হবে। তো এখানে আমি আর পরে পরে সময় নষ্ট করার দরকার নেই মনে হয়, কারণ এখানে তোমরা ডিসগাস্টিং ফিল করবা। তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো দেখে নিও। তারপর আমি একবার কুইকলি একটু পড়ে যাই। অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট ইউনিভার্সিটি শুড নেভার বি, কুয়াকাটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাজ এ চাইল্ড, একজন বাচ্চা হিসেবে তোমার কী করা উচিত, অর্থাৎ এটিকেট ম্যানার যেটা আর কি। তারপর পিচ মুভমেন্ট তো বললাম, ওই দ্য টার্ম ডায়াসপোরা। ডায়াসপোরা অবশ্যই সারা বিশ্ব এটা বর্তমান ইম্পর্টেন্ট একটা টপিক। সো এটা পরীক্ষায় আসার মতো। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, পানির উৎস, এটা খুব দরকার, কারণ আমরা অদূর ভবিষ্যতে আমরা পানির ক্রাইসিস পড়তে পারি। ওকে, ফক মিউজিক, এটা খুব দরকার, এটা পড়ে নিবা। যাই হোক, আমরা এখানে নিয়ে আসলাম প্রথম প্যাসেজ হিসেবে তোমাদের জন্য 8টি। তারপর সেকেন্ড প্যাসেজ যেটা ফ্লোচার্ট কীভাবে লিখতে হবে আমি এই বিষয়ে এখন কথা বলবো না, কারণ পরবর্তীতে একটি টিউটোরিয়াল তোমাদের জন্য তৈরি করবো ফ্লোচার্ট। আশা করি আমার ওই টিউটোরিয়ালটি যদি তোমরা দেখো, ফ্লোচার্ট ইনশাল্লাহ আর জীবনে কখনো ঝামেলা হবে না। তবে তোমাদের রেসপন্স থাকতে হবে। যদি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে স্যার আমাকে ফ্লোচার্টগুলো একটু আমাদের জন্য নিয়ে আসেন, আমি অবশ্যই তোমাদের জন্য ফ্লোচার্ট নিয়ে আসবো। আর আশা করি আমার ফ্লোচার্ট যদি তোমরা একটু খেয়াল করো খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি, ফ্লোচার্ট লিখতে গিয়ে তোমাদের ইনশাল্লাহ জীবনে কখনো প্রবলেম হবে না। তো তারপরে আমি তোমাদের জন্য যে আমার হেল্প ছাড়াও তোমরা শুধুমাত্র বই থেকে এই ফ্লোচার্টগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে আমি তোমাদের জন্য নিয়ে আসছি 8টা। আশা করি এই 8টা ফ্লোচার্ট যদি তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে 100-এ না হয় 80% তো কমন পাবেই। আর যদি কমন ডিরেক্ট না পড়ো তবুও পারবা। কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, এই প্যাসেজটি ইউনিট 12 লেসন 2, অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ শেষ দিকেরটা কিন্তু আমি আগে নিয়ে আসছি। এটা অবশ্যই তোমাকে বুঝতে হবে এটা কতটুকু ইম্পর্টেন্ট। তারপর হাকালুকি হাওর, তারপর তোমার দ্য হিস্টোরি অফ বেঙ্গল, অর্থাৎ তোমার বঙ্গবন্ধুর যে ভাষণটি। একটা কথা শুরু থেকে আমি বলে রাখি, এটা কিন্তু মুজিব বর্ষ। অবশ্যই তোমাকে দেখা যায় কি খুব ভালো করে মুজিব বর্ষ অর্থাৎ বঙ্গবন্ধু রিলেটেড যতগুলো বিষয় আছে তোমাদের বই কিংবা রাইটিং অংশ, সবগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কারণ বঙ্গবন্ধুর যেহেতু মুজিব বর্ষ তার সম্পর্কে আসাটাই কিন্তু স্বাভাবিক। তারপর তোমার দেখা যায় কি নেলসন ম্যান্ডেলা, এটাও অনেক ইম্পর্টেন্ট। সেটা আমরা পড়তে পড়তে গল্পটা একবারে ভাজা ভাজা করে ফেলেছি, কারণ প্রথম দিকের প্যাসেজ তো এগুলো খুব মজারও। তারপর আমরা টিচাররা এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াই, স্টুডেন্টরা একটু মনোযোগ দিয়ে পড়ি। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এগুলো প্রথম দিকের প্যাসেজ। তারপর তোমার দেখা যায় কি মাই নেম ইজ আমেরিগো, এটা তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছিলে। সো এখানে আমি আর এটা টাইম ওয়াস্ট করবো না, এগুলো দেখে নিবা। সুন্দরবন নিয়ে, তারপর মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ। এই হলো তোমার 8টা দিয়ে রাখলাম। এখন কথা হলো, তুমি আমি আবার একটু প্রথমে ফেরত যাই। প্রথম তোমার প্যাসেজের জন্য যে আমি 8টি দিয়েছিলাম, এগুলো যখন পড়বা অবশ্যই ফ্লোচার্টগুলো একটু দেখে নিলে তো প্রবলেম নেই। ইনকেস এখান থেকে যদি দিয়ে দিল, আবার এখানে তোমার ফ্লোচার্টের জন্য আমি যে প্যাসেজগুলো রেখেছি এগুলো যখন তুমি ফ্লোচার্টের জন্য পড়বা অবশ্যই তোমাকে প্যাসেজটি কিন্তু ভালো করে পড়তে হবে। তার মানে তোমার এখানে কিন্তু এটা ফার্স্ট প্যাসেজের জন্য কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যালেন্স করে একটু পড়ে নিলে আশা করি এখানে 2 ক্যাটাগরিতে যেই প্যাসেজগুলো তোমাদের জন্য দিয়ে রেখেছি ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পড়বে। এটা মোটামুটি আমি নিশ্চিত তোমাদেরকে দিতে পারি। 100% আসলে কি বললে এটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, যেহেতু অদৃশ্যের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারেন না। তবে আমি আশাবাদী 99.99% শিওর তোমরা এখান থেকে
সবগুলো প্যাসেজ ইনশাল্লাহ কমন পাবে। আত্মনির্ভরশীল হয়ে পড়া শুরু করে দেবে প্যাসেজগুলো। ওকে, এরপর আমরা সামারাইজিংয়ে চলে আসলাম। সামারাইজিং 3 নম্বর, এটা কী দিব, এটা তো দরকার নেই অযথা, এটা সামারি তোমরা যে কেউ পারবা। আর সামারির যারা আমার ডিরেক্ট স্টুডেন্ট তাদের কাছে কিন্তু আমার একটা সামারি লেখার নিয়ম কিন্তু আছে, ওইটা তোমরা একটু ফলো করলে বেটার হয়। আর যারা নিজেদের থেকে ভালো করে লিখতে পারো তাদের তো দরকার নেই। আর যাদের যদি লাগে সামারাইজিং নিয়মটা আমাকে একটু নক করলে আমি তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। আরেকটি কথা সামারাইজিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, সামারাইজিং কিন্তু আমরা অনেক সময় মনে করি যে অনেক 2-3 পৃষ্ঠা লিখতে পারলে মনে হয় নাম্বার বেশি, আসলে বিষয়টা কিন্তু এমন না। অর্থাৎ একটা প্যাসেজ যেটা দেওয়া থাকবে, তোমার প্যাসেজটা যদি বড় হয় তাহলে তোমার সামারি বড় হবে, প্যাসেজ যদি ছোট হয় তাহলে তোমার সামারি ছোট হবে। অর্থাৎ একটা প্যাসেজের 1/3 বেশি কিন্তু সামারি নেওয়া যাবে না, এজন্য এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আবার এই 3 নংয়ের সামারি তোমাদের সিন প্যাসেজ অর্থাৎ টেক্সট থেকে না দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে পয়েমও দিতে পারে, আবার একটা স্টোরিও কিন্তু দিতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তো স্টোরি এবং তোমার পয়েম দিলে কীভাবে হবে এটা আমরা এই ফার্স্ট পার্টের শেষ পর্যায়ে আলোচনা করব। এখানে আর সময় নষ্ট করলাম না। তারপর 4 নং 5 নং এটা আমি সাজেশন আপাতত এখানে দিচ্ছি না, যদি তোমাদের প্রয়োজন পড়ে আমাকে নক করবা। এটা তোমরা বিগত যে বইগুলো আছে তোমরা এগুলো ফলো করো, সরি বিগত তোমাদের যে ইয়েগুলো আছে বোর্ড প্রশ্নগুলো আছে, তারপর লেকচার পাঞ্জেরি সহ তোমরা যেটা টেক্সট পেপার ফলো করছো এটা শুরু দিক দেখবে তোমাদের প্রায় অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ফলো করতে পারো। এগুলো একটু ঘুরিয়ে ফিরে কিন্তু এখান থেকে এসে যায়। তো আমার একবার মনে পড়ছে আমি কোথায় জানি পড়াইছিলাম তোমার এটা বাংলা অনুবাদ সহ, তো 4 নংটা 5 নঙ্গে চলে আসছে, আবার রাইট ফ্রম ভার্ব না কি জানি পড়াইছিলাম ওটা 5 নঙ্গে চলে আসছে। তো অর্থাৎ এইভাবে তুমি যখন সেকেন্ড পেপারের গুলো পড়বে তখন দেখা যায় কি এগুলো আবার এখানে কাজে লাগতে পারবে। 4 নং 5 নঙ্গে তুমি যেগুলো পড়বে এগুলো টেকনিকে বললে এগুলো তোমার আবার কাজে লাগতে পারে গ্রামাটিক্যাল আইটেমে। এই জন্য এই দুইটা বিষয় খুব মনোযোগ সহকারে পড়বে। যদি প্রয়োজন পড়ে তোমাদের সাজেশনস আমাকে নক করলে এটা করব, কারণ এটা নিয়ে যদি কথা বলি স্বতন্ত্র অনেক কথা বলতে হবে। চলে আসলাম রিঅ্যারেঞ্জিং, খুব মজার একটা টপিক। 10টা নাম্বার কিন্তু এখানে যেভাবেই হোক তোমাকে কালেক্ট করতে হবে। এখানে 10 নাম্বার যদি তুমি কালেক্ট না করতে পারো তাহলে কিন্তু নাম্বার কিন্তু ছুটে যাবে। এই জন্য আমি কিন্তু সবচেয়েতে আমি না প্রত্যেক টিচার এবং প্রত্যেক স্টুডেন্টদের টার্গেট থাকে রিঅ্যারেঞ্জ যাতে কমন পড়ে। আর যদি কমন নাও পড়ে কীভাবে দেখা যায় কি পরীক্ষার কালেক্ট করা যায়, আমরা কিন্তু এই চিন্তায় কিন্তু অস্থির থাকি। ওকে, আমি এখানে তোমাদের জন্য যেই রিঅ্যারেঞ্জগুলো নিয়ে আসলাম আগে তোমরা একটা স্ক্রিনশট দাও। এখানে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত প্রথম স্ক্রিনশটে ক্যাপচার হবে, তারপর 5 থেকে 6 দুইটা, এটা কিছু করার নেই, দ্বিতীয়বার 5 থেকে 6 এই দুইটা তোমরা ক্যাপচার করো। এরপরে 7 থেকে তোমরা 11 পর্যন্ত ক্যাপচার করো, স্ক্রিনশট দাও। তারপর 11 পর্যন্ত গেলো, স্ক্রিনশট অবশ্যই দিয়ে ফেলেছো আশা করি। এরপরে 11 থেকে আমরা দেখতেছি 12 থেকে তোমরা এখানে আসলো 18 পর্যন্ত স্ক্রিনশট দাও। এই 18 পর্যন্ত স্ক্রিনশট আশা করি তোমরা দিয়ে ফেলেছো। তারপর 18 থেকে 20 পর্যন্ত তোমরা এইটার স্ক্রিনশট দিয়ে রাখো। তো এখন আমরা একটু কথা বলি, কথা কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছি কারণ তোমাদের ধৈর্য থাকবে না কিন্তু ভিডিও শেষ করে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছি। তো এখানে সুলতান টেক্সট কালেক্টর এটা ইম্পর্টেন্ট জানোই, এগুলো গুরুত্ব অনুসারে আমি সাজিয়েছি। তারপর এরিস্টটল এন্ড প্লেটো, গ্রেট থিঙ্কার এটা জানো, লেডেন্ডের ফেমাস টিচার, বিখ্যাত টিচারের গল্প। তারপর খান জানালি চিনো সবাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনার নামও শুনেছো, আলফ্রেড নোবেল, এটা তো জানোই সবাই, আমি প্রত্যেকের নোবেল পাওয়ার জন্য আশা রাখি। অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন বোনাপার্ট জানো সবাই। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের খুব পরিচিত ফেমাস একজন কবি। নেলসন ম্যান্ডেলা, এটা কিন্তু তোমাদের টেক্সটের প্রথম দিকের কিন্তু একবারে প্রথম যেটা টেক্সট থেকে যেটা আছে ওটা পড়ে নিবা। তারপর দ্য কিং অ্যান্ড ফেমাস অ্যাস্ট্রোলজার, এটাও তোমরা পারবা, কাজী নজরুল আমাদের জাতীয় কবি। এই রিলেটেড যতগুলো আছে রিঅ্যারেঞ্জ পড়ে নেবা। রবার্ট ব্রুস এই রিলেটেড যেগুলো আছে সবগুলো পড়ে নেবা। অ্যান্ড্রুক্লেস অ্যান্ড লায়ন, এটাও তো পারবা, ওই যে অ্যান্ড্রুক্লেস অ্যান্ড লায়ন মজার গল্প। এরপর কি এটা বঙ্গবন্ধু, দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক বঙ্গবন্ধু, আগেই বলেছি মুজিব বর্ষ, সব কিছু খেয়াল রাখতে হবে বঙ্গবন্ধু রিলেটেড। ওয়াইজ অ্যান্ড উইটি সাদি, হ্যাঁ তোমার শেখ সাদি সম্পর্কে যে 2-1টা আছে এগুলো পড়ে নিবে। মাদার তেরেসা, মার্কো পোলো, তারপর থার্স্টিক্রো, অরফান বই জেডি, থমাস আলভা এডিসন। অর্থাৎ এখানে আমি যেগুলো দিয়েছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ রিঅ্যারেঞ্জ একটু বেশি পড়তে হবে, এটি কিন্তু স্বাভাবিক, কারণ এটা তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট খালি সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা। এই জন্য তুমি মুখস্থ করবে না, রাত্রে যখন ঘুমানোর আগে রিঅ্যারেঞ্জগুলো একটু পড়বা, একটু মাথার মধ্যে গল্পটা সাজাইবা। আরেকটা বিষয়, রিঅ্যারেঞ্জে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু স্টোরিতে রিপিট হতে পারে, এই জন্য যখন তোমরা রিঅ্যারেঞ্জ এখানে পড়বা অবশ্যই তোমার স্টোরির বিষয়টা মাথায় রাখতে হবে। তখন হবে কি তোমার, যদি তুমি স্টোরি যেগুলোর জন্য পড়েছো ডিরেক্ট ওইগুলো কমন না পড়লো এখান থেকে দিয়ে দিল, তখন তুমি কিছু না কিছু হলে কিন্তু লিখে আসতে পারবা। আর যারা আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং ভালো তাদের তো কোনো কথাই নাই। আমরা সরাসরি চলে আসলাম এখন 7 নং প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে কিন্তু আমরা এখানে দেখো শুধুমাত্র স্টার মার্ক দেওয়া আছে, তার মানে প্যারাগ্রাফ আমরা নিয়ে আসেন। স্যার আপনি এত ইম্পর্টেন্ট একটা টপিক বাদ দিয়ে দিলেন না, প্যারাগ্রাফ যেহেতু আমাদের সেকেন্ড পেপারে আবার রিপিট হবে এই জন্য সবগুলোকে আমি একসাথে নিয়ে গেছি। এনিওয়ে আমরা এখন চলে আসলাম 8 নম্বরে, একবারে অ্যাট দ্য 11th আওয়ার ফার্স্ট পার্টের।
এখন কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে বলে আসছি রিয়ারেঞ্জ যেগুলো আছে ওইগুলো কিন্তু একটু পড়তে হবে মনোযোগ সহকারে। এরপরে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমাদের এখানে কি আছে, গ্রাসপল, লসল, তারপর ওয়ান্স। এখানে আগে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তো এখানে যদি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, গ্রাসপল, লসল, ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার কুবলার, এটা পরিচিত। মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার কুবলার, এ কানিং ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রু। হ্যাঁ, গল্পগুলো খুব পরিচিত এবং ছোটোবেলা থেকে গল্পগুলো পড়ে আসতেছে, অনেকের জন্য গুরুত্ব দেওয়া না, কিন্তু পরীক্ষা লেগে কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ওইভাবে যদি চালু না থাকে তখন কিন্তু সমস্যা। এই জন্য বাসায় একটু প্র্যাকটিস করলে কিন্তু এগুলো হয়ে যাবে, ভালো নাম্বার পাওয়া কিন্তু এগুলো। তো বায়েজিৎস লাভ মানে কি, আমার ভালোবাসা ফর হিজ মাদার, মায়ের জন্য নাকি, এটা কিন্তু আমার গল্প না, একজন বিখ্যাত আল্লাহ ওলির গল্প। তারপর দ্য গ্রিডি ফার্মার, একজন বিখ্যাত হয়তো বলা যায় নাকি, একজন বিখ্যাত লুবি ফার্মার গল্প আমরা সবাই জানি। এরপরে তোমার দেখো কি লেখা আছে এখানে, তারপর অ্যান অনেস্ট উড কাটার, এটা স্ক্রিনশট দাও। অ্যান অনেস্ট উড কাটার অ্যান্ড দ্য বিউটিফুল ফেয়ারি, গল্পটা সবাই জানো, উড কাটার এবং পরীর যে গল্পটি, থার্স্টি ক্রো, এটা আমরা সবাই পড়ছি ছোটোবেলা। লায়ার শিফার্ড ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধুই আমাদের প্রকৃত বন্ধু নাকি, এটা আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কিন্তু পেয়ে থাকি বাস্তব ক্ষেত্রে। তারপর কনভিন্সিং প্যারেন্টস উইথ রিজন, অর্থাৎ পিতামাতাকে কারণ দেখিয়ে মানে পিতামাতাকে ম্যানেজ করা, এই গল্পটা তোমাদের সচরাচর আসে না, কিন্তু বোর্ড প্রশ্নে কিন্তু 10 এবং 11 কিন্তু বোর্ড প্রশ্নে কিন্তু এসেছে, এই জন্য এক্সেপশনাল হিসেবে তোমরা এই দুটো একটু ভালো করে পড়ে নিবা। রিমা ইজ এ গার্ল অফ এইচএসসি ফার্স্ট ইয়ার, আমি একটু প্রথম দিকে তোমাদের একটু মনে করে দিলাম, অর্থাৎ এই শিরোনামে তোমরা গিয়ে হয়তোবা পাবে গল্পটা। তারপর পারুল ওয়াজ এ স্কুল গার্ল হোজ প্যারেন্টস, এটার শিরোনামটা কি, এ পুয়ার ভিশনারি গার্ল, একটা দরিদ্র স্বপ্নময়ী মেয়ে। আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম কি, লেটার রাইটিং, 9 নং প্রশ্ন। আগে স্ক্রিনশট দাও, প্রত্যেককে রিকোয়েস্ট করছি আগে স্ক্রিনশট দেওয়ার জন্য। তো এখানে আমরা লেটার রাইটিংয়ের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি, তোমাকে লেটার রাইটিং আসলে তোমরা সবাই পারো, তারপর আমি এখানে বেশি সময় দেবো না, দৌড় দিয়ে একবারে পড়ে ফেলবো। কংগ্রেচুলেটিং অন হিজ ব্রিলিয়েন্ট রিজাল্ট, অবশ্যই পারো। ডেঞ্জার অফ স্মোকিং, হিস্টোরিক্যাল প্লেস, হাউ ইউ উইল স্পেন্ড টাইম আফটার এইচএসসি এক্সাম, অর্থাৎ এইচএসসি এক্সামের পর তুমি কী করবা, এটা যে কোনোভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু দিতে পারে। তারপর আছে স্টাডি ট্যুর, তারপরে এদিকে নিচে কি আছে, প্রিপারেশন ফর এক্সামিনেশন, অর্থাৎ তোমার আগত পরীক্ষার জন্য তুমি কেমন প্রিপারেশন নিচ্ছ অথবা আরেকজনকে অ্যাডভাইস দেওয়া। থ্যাঙ্কস ফর হসপিটালিটি, আতিথ্যতার জন্য ধন্যবাদ দেওয়া। বেনিফিটস অফ রিডিং নিউজ পেপারের উপকারিতা। প্রোগ্রেস অফ স্টাডিজ, লেখাপড়ার উন্নতি নিয়ে কাউকে কি ওয়াচ করা, অর্থাৎ কি পরামর্শ দেওয়া। ইনভাইটেশন টু জয়েন এ পিকনিক, একটা পিকনিকে যোগদান করার জন্য তোমার বন্ধু অথবা কাউকে কী করা, আহ্বান করা। তো আমরা এখানে শুধুমাত্র রিডিংগুলো পড়ে গেলাম। এখানে তবে একটা জিনিস মাথায় কিন্তু পরীক্ষা হলে রাখতে হবে, সেটা কি, যদি পরীক্ষার প্রশ্নের মধ্যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে দেয়, যে তোমাকে মনে করো যে তুমি ইনান, ঠিক আছে, লিখতে হবে আরেকজন ব্যক্তির কাছে, তখন কিন্তু পরীক্ষা হলে তোমার কিন্তু ইনানই কিন্তু লিখতে হবে, আর অন্য কিছু কিন্তু লেখা যাবে না কিন্তু। অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি কোনো নাম ইউজ করে সেটাই তোমাকে লিখতে হবে, আর যদি ওই নাম ইউজ না করে তুমি তোমার নিজের নাম বসাই দাও, তখন কিন্তু একজন টিচার যদি ইচ্ছা করে নাম্বার কেটে ফেলবে, তাকে প্রশ্ন করতে পারবে না। কারণ কি, পরীক্ষা হলের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা পরীক্ষার প্রশ্ন তুমি কতটুকু বুঝছো, এটা হচ্ছে তোমার প্রথম পরীক্ষা, এরপরে পরীক্ষার লেখা। ওকে, অনেক কথা বলতেছি। তারপর কোয়েশ্চেন নং 10, গ্রাফ অ্যান্ড চার্ট, ওটা অনেক ইম্পর্টেন্ট এবং খুব মজার, আমরা এখানে নাম্বারও ভালো পাই সবাই কম বেশ। এখানে আমি গ্রাফ অ্যান্ড চার্টের উপর শর্টকাট একটি মেথড লিখেছিলাম, যারা আমার ডিরেক্ট স্টুডেন্ট আগের কথাই তাদের কাছে আছে, আর যারা আমার কাছে পড়ো নাই, যদি দরকার পড়ে নক করলে আমি হয়তো দিয়ে দেবো। এনিওয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর ইন্টারনেট, তারপর মোবাইল ফোন ইউজার্স, এগুলো পাশাপাশি কথা, তো এই জন্য অবলিক দিয়ে রেখেছি। তারপর চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষ কর্তৃক, মানে কি, অর্থাৎ আমাদের দেশে শিক্ষিত যে মানুষ আছে, শিক্ষিত মানুষ কর্তৃক ওদের কি প্রফেশন আছে, তোমার দেখা যায় কি পছন্দ, এইগুলো নিয়ে একটা চার্ট থাকতে পারে, এটা তোমাদেরকে লিখতে হবে প্যারাগ্রাফ আকারে। পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, আমাদের দেশের মানুষ দারিদ্র্য সীমার নিচে কতটুকু বাস করে, কত %, এইগুলো নিয়ে তোমার দেখা যায় কি বিভিন্ন সাল দিয়ে একটা থাকবে, এটা আমরা সবাই জানি, খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে নিবা। তারপর এডুকেশনাল ইনস্টিটিউশন অথবা দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের এডুকেশনাল ইনস্টিটিউশন মানে কি, শিক্ষা প্রতিষ্ঠান। তারপর দেখা যায় কি, দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের ছাত্র ছাত্রী। তোমার 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বার্থ রেট, পপুলেশন গ্রোথ, ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন বাংলাদেশ, এগুলো কাছাকাছি, এজন্য আমি অবলিক দিয়ে রেখেছি। জন্মের হার, তারপর পপুলেশন গ্রোথ, এটাও জন্মের হার, তারপর ইনফ্যান্ট মর্টালিটি, যদিও এটা আলোচ্য বিষয়টা ভিন্ন কিন্তু একই ক্যাটাগরির। ইনফ্যান্ট মর্টালিটি মানে কি, ওই যে আমাদের দেশে যে বাচ্চারা মারা যায় জন্মের পর, ভূমিষ্ঠ হওয়ার পর যে বাচ্চাগুলো মারা যায়, এদের একটা রেট আছে কিন্তু, এটাও ইম্পর্টেন্ট। ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েজ পার ডে, দৈনন্দিন আমরা যে ট্রান্সপোর্টেশনগুলোতে কত % কোনটা ইউজ করি, এটা নিয়ে তোমরা এখানে একটা চার্ট থাকতে পারে।
পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই স্টুডেন্টস, অর্থাৎ তোমরা ছাত্রছাত্রীরা কত পার্সেন্ট কী দিয়ে, অনেকে সাইকেল দিয়ে আসো, তারপর তোমার দেখে দিকে অনেকে রিক্সা, অনেকে সিএনজি, অটো, অনেকে মোটরসাইকেল, কেউ হয়তো বা 4 চাকা দিয়ে আসতে পারে, আবার কেউ আমরা অধিকাংশ কি 11 নম্বর, অর্থাৎ হাঁটি হাঁটি পা করে স্কুলে চলে আসি। এগুলো নিয়ে তোমার কি থাকবে, একটা গ্রাফ অ্যান্ড চার্ট থাকতে পারে। তারপর সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের দেশ কিন্তু খুব বেশি পলিউটেড হয়, এই জন্য কোন কোন সোর্স থেকে পলিউটেডটা হয়, পলিউশনটা আমাদের হয়ে থাকে, এই জন্য আমরা এটা নিয়ে একটি চার্ট থাকতে পারে, এটা লিখতে হবে। লিটারেসি ইলিটারেসি একই কথা, হয়তো বা ডিফারেন্স বিষয়, কথা কিন্তু আলোচ্য বিষয়টা কিন্তু একই, রাইট, ইন বাংলাদেশ। তারপর 9 নাম্বার গেল শেষ মোটামুটি। এবার 11 নম্বর প্রশ্নের মধ্যে আমরা শর্ট পোয়েম, যেটা বলেছিলাম 3 নগে আমি রিপিট করেছিলাম, শর্ট পোয়েম। আর শর্ট পোয়েমের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে কিন্তু কথা অল্প, কবিতাই থাকে কয় লাইনের, 8 লাইন 10 লাইনের কবিতা থাকবে। এটা তুমি যদি মনে করো 3 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা লেখো, তাহলে কিন্তু বোঝা গেল তুমি আসলে বুঝো নাই। এখানে তোমার পোয়েমটাকে কি কবি বোঝাতে চেয়েছে, এটা তোমার 1 থেকে বেশি না 3 থেকে 4-5টা সেন্টেন্স যদি তুমি লিখতে পারো, দ্যাটস এনাফ। এখানে এর বেশি কিছু লেখার দরকার নেই। পোয়েম সাজেস্টেড, তারপর পোয়েট সাজেস্টেড, এভাবে লিখে তুমি একটা, এটা শর্টকাট একটা নিয়ম আছে, এগুলো একটু ফলো করলে তোমরা হয়তো পারবা। এখানে আমি যেগুলো দিয়েছি তোমার, আবার স্টুডিও আসতে পারে এখানে, আবার সামারিও দিতে পারে, তবে এগুলো আসে আমাদের ঢাকা বোর্ড সহ অন্য বোর্ডগুলোতে বেশিরভাগ দেখছি শর্ট পোয়েমই আসে, স্পেশালি ঢাকা বোর্ডের কথা বলছি। দ্য ল্যাক অফ এন স্পিরিট ঢাকা বোর্ডে আসছে, অন্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আই ডাইড ফর বিউটি, তারপর তোমার আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, খুব মজার কবিতা কিন্তু এগুলো, হ্যাঁ, আই ডাইড ফর বিউটি। তারপর হোল্ড ফাস্ট টু ডিম, অনেক 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 ইম্পর্টেন্ট, হোল্ড ফাস্ট টু ডিম, স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে। তারপর টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, এটা অনেক ইম্পর্টেন্ট। ব্লো ব্লো দো উইন্টার উইন্ড, তারপর উট্টো ওয়াটা, মজার একটি কবিতা, সবচেয়ে মজার এবং ইম্পর্টেন্ট একটা এখানে কি, রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। আমি তোমাদেরকে প্রায় ক্লাসে বলে থাকি, ইংরেজি সাহিত্যের একটি যুগ আছে রোমান্টিক যুগ, সেই রোমান্টিক যুগের একটি বিখ্যাত কবিতা রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। এই রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কিন্তু মজার একটি কবিতা এবং এটা খুব ইম্পর্টেন্ট। সো এটার সামারিটা, এটার থিমটা একটু দেখে নেবা। তারপর দ্য গার্ডেন অফ লাভ, এটাও কিন্তু পড়তে হবে। দ্য স্কুল বয়, এটা কিন্তু তোমাদের সাথে কমন পড়বে, ফাঁকিবাজি নিয়ে কিন্তু এটা কথা, একটা স্কুল বয়ের মনে মনে যে কি পরিকল্পনা থাকে, আসলে সেই স্কুলকে কতটুকু ভালোবাসে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কবিতাটা পড়ছো তোমরা, অবশ্যই সামারিটা পড়ে নেবা। আরেকটা রয়েছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি। ওকে, এখন কিন্তু আমরা চলে আসছি সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে আমরা দেখতেছি তোমার গ্রামার বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ গ্রামার বিষয়গুলো তোমাদের সাথে যেগুলো আছে এই বইয়ের শুরুতে, এগুলো একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ, এগুলো খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে। কীভাবে মনোযোগ সহকারে তো আসলে আমরা সবাই বলি, কিন্তু এখানে একটা থিওরি মনে রাখতে হবে। ধরো তুমি দেখা যায় কি আর্টিকেলের 10টা একটা প্যাসেজ তুমি পড়লা, একটা প্যারাগ্রাফ তুমি পড়লা, তো এটার মধ্যে 10টা গ্যাপ, এই 10টা গ্যাপের মধ্যে তুমি দেখবে যে কোন ধাঁচের রুলসগুলো তুমি প্রথমত পড়েছো। এরপরে যখন দ্বিতীয় একটা তুমি অনুচ্ছেদ পড়তে যাবে আর্টিকেলের, তখন ওইখানে দেখবে যে প্রথম তুমি যে রুলসগুলো পড়েছিলে এর মধ্যে কয়টা রুলস রিপিট হয়েছে। তারপর সেম প্রত্যেকটা গ্রামার ক্ষেত্রে তোমাকে এমন করে পড়তে হবে। ধরো তুমি রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে তুমি বললা যে প্রিপোজিশনের পরে কি হয়, আইনজি যুক্ত হয় ভার্বটা। তো এইভাবে তুমি দেখবা যে প্যাসেজের মধ্যে প্রথম যেটা পড়ছো এটার মধ্যে কয়টা আছে এই রুলস, এবং দ্বিতীয়ত কয়টা রিপিট হয়েছে। তখন তুমি নিজে দেখবে একটা কম্পারিজন তোমার মধ্যে চলে আসবে, এবং তুমি বের করতে পারবা যে কোন ধাঁচের রুলসগুলো বেশি আমার পড়তে হবে, এবং তখন রুলসগুলো দেখবা মুখস্থ হয়ে যাবে। আর যদি গাধার মতো খালি উত্তর পড়ে যাও তখন কিন্তু হবে না। তারপর এইখানে আমরা এখন চলে আসলাম সেকেন্ড পেপারের রাইটিং অংশে। রাইটিং ফর্মাল লেটার্স আমরা সবাই পারি, এগুলো অ্যাপ্লিকেশন নিয়ে টাইম ওয়েস্ট করার দরকার বেশি নাই। তারপর খুব দৌড়ায় বলে দিই, পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর ফর স্টেজিং ড্রামা, এগুলো ওই যে 1 থেকে নিয়ে তোমার 4 পর্যন্ত, এই যে 1 থেকে নিয়ে আমি মার্ক করে দিচ্ছি, 1 থেকে নিয়ে তোমার 4 পর্যন্ত, এই সবগুলো কিন্তু তোমার কি জানো, একটাও কিন্তু তোমার নিজের না, সকলের পক্ষ থেকে তুমি কিন্তু প্রিন্সিপাল বরাবর কী করবা, অ্যাপ্লিকেশন করবা। এই জন্য এই সবগুলো, এই 4টার জন্য তুমি প্রয়োজনে একটা ফর্ম্যাট শিখে নিতে পারো, অথবা একটু এডিট করে দেখা যে হয়, কারণ এগুলো সকলের পক্ষ থেকে যেহেতু, আর এগুলো থেকে বেশি এসে থাকে এই জন্য। আর এই আরেকটা বিষয় হচ্ছে এখানে নাম্বার কিন্তু অনেক বেশি, হ্যাঁ, আমরা মানে অ্যাপ্লিকেশনগুলোতে সচরাচর খেয়াল করি তোমার কম্পোজিশন বা অন্যান্যগুলো থেকে এখানে মার্কসটা কিন্তু একটু বেশি আসে, এই জন্য একটু সহজ মনে করে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। এখানে একটু ভালো লেখার চেষ্টা করবা। তারপর 4-এর পরে দেখো 5, অ্যাপ্লিকেশন ফর সিট হোস্টেল, এগুলো কিন্তু পার্সোনাল আবার, ঠিক আছে, এই 5 নম্বরটা কিন্তু পার্সোনাল। এখানে 3টা জিনিস আমি কিন্তু একসাথে নিয়ে এসে পড়ছি, কারণ পার্সোনাল তো পার্সোনালি একটা, হ্যাঁ, তোমার হোস্টেলে আবেদনের জন্য টিসি আছে, তারপর টেস্টিমোনিয়াল আছে। রিকোয়েস্ট ফর কনস্ট্রাক্টিং এ ব্রিজ, রিপেয়ারিং অফ রোডস, এটা কার কাছে লিখবা, এটা হলো প্রশ্ন। এটা কিন্তু তোমার প্রিন্সিপালের কাছে লিখলে কিন্তু হবে না, কারণ প্রিন্সিপাল কিন্তু তোমার ব্রিজ নির্মাণ করবে না, তারপর রাস্তা কনস্ট্রাক্ট করবে না, ঠিক না, রিপেয়ার করবে না। তো এখন এটার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে কিন্তু আমার টিউনু বরাবর, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু ওইগুলো উল্লেখ করি না, এগুলো তোমরা বুঝবা ইন্টারমিডিয়েট যেহেতু পড়ো। তারপর টু চেঞ্জ ইলেকটিভ সাবজেক্ট, তোমার ইলেকটিভ সাবজেক্ট, এটা আবার কিন্তু প্রিন্সিপাল, এটা কিন্তু আবার টিউনুর বিষয়ে লিখো না, কিন্তু তোমার ইলেকটিভ সাবজেক্টের বিষয়টা মনে রাখতে হবে। এনিওয়ে আমরা চলে আসছি 14 নাম্বার, একবারে মোটামুটি শেষ পর্যায়ে।
রিপোর্ট খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড পেপারের জন্য একটি ইম্পর্টেন্ট। এনিওয়ে আমরা এখন দেখতে পাচ্ছি 14 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, প্যারাগ্রাফ এক প্যারাতে লিখতে হয়, আর রিপোর্ট কিন্তু তুমি ভিন্ন প্যারাতে লিখবা। আরেকটা বিষয়, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা ন্যারেশন যেগুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করে থাকি, আর রিপোর্টের ক্ষেত্রে কিন্তু তুমি যত বেশি ন্যারেশন আকারে দিতে পারবা সেন্টেন্সগুলোকে, তত বেশি কিন্তু তোমার এটা কি হাইলাইটেড বেশি হবে এবং সব মানে তোমার গুরুত্বপূর্ণ হবে, সুন্দর চমৎকার হবে আর কি। ওকে, আমরা এখানে রোড অ্যাক্সিডেন্টকে প্রথমে লিখেছি। তোমার রোড অ্যাক্সিডেন্ট আরেকটা তোমার আছে, কোথায় জানি, কোথায় রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ এগুলোই অনেক ইম্পর্টেন্ট রোড অ্যাক্সিডেন্টটা। তারপর সেলিব্রেটিং এনি হিস্টোরিক্যাল ডে, যে কোনো দিন। তারপরে অ্যাবাউট রোহিঙ্গা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, অনেক ইম্পর্টেন্ট ইস্যু, এটা অবশ্যই পড়ে নিতে হবে। ড্রাগ এডিকশন, কপাল ভালো থাকলে দেখবে রোহিঙ্গায় চলে আসতে পারে। ড্রাগ এডিকশন তো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। ইম্প্যাক্ট অফ ফেসবুক, নিজেরাই বোঝো এটার কী ইম্প্যাক্টটা কী, এই জন্য ইম্পর্টেন্ট। তারপর কি দ্য কোজেস অফ স্টুডেন্টস ফেইলিওর ইন ইংলিশ, নিজে বের করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এই লাস্টের দুইটা 7 এবং 8, মিজারেবল, লাইফস্টাইল অফ স্ল্যাম ডোলার্স, আর আমি এখানে মার্ক করলাম অ্যাবাউট রোহিঙ্গা প্রথমটা। এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট, সবগুলো পড়ে নিবা, মাত্র 8টা নিয়ে আসছি। এগুলো অবশ্যই পড়তে হবে। তো এরপর আসো প্যারাগ্রাফে চলে আসলাম, যেটা তোমাদেরকে রেখে দিয়েছিলাম। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এক নম্বর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, অর্থাৎ বঙ্গবন্ধু রিলেটেড যা আছে সব কিন্তু পড়তে হবে। আর বঙ্গবন্ধু স্যাটেলাইটটা আমাদের একটা গর্ব যেহেতু এদেশের, এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই সবাইকে পড়তে হবে খুব মনোযোগ সহকারে। ডিফরেস্টেশন, আমি আরেকটা জিনিস হয়তো খেয়াল করছো যে আমি কিন্তু রিপিট করি নাই কিন্তু, অর্থাৎ যেটা প্যারাগ্রাফে আছে যে টপিকটা, এটা আমি রিপোর্টে অ্যাভয়েড করার চেষ্টা করছি, আবার এটাকে কম্পোজিশনে অ্যাভয়েড করার চেষ্টা করছি, ইভেন লেটার অ্যাপ্লিকেশনে কিন্তু এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। এই জন্য প্রত্যেকটা টপিক কিন্তু কোনোটাই কিন্তু বাদ দিতে পারবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট, ডিফরেস্টেশন, তারপর ডাউরিটাও ইম্পর্টেন্ট আছে, এটা পড়ে নিবা। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, লোডশেডিং, ট্রাফিক জাম, সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার মতো না। তবে ক্লাইমেট চেঞ্জ ভেরি ইম্পর্টেন্ট। করোনা ভাইরাস, তো এটা রেখে দিলাম, কারণ করোনা ভাইরাস যখন প্রশ্ন হয় তখন আসলে কখন থেকে করোনা ভাইরাসটা শুরু হয়েছিল মনে হয় আছে, কারণ তখন চায়নাতে এটা উৎপত্তি হয়ে গিয়েছিল তখন, ঠিক আছে, এই জন্য করোনা ভাইরাসটা ইম্পর্টেন্ট আছে। তো এটা রিপোর্ট আকারে একটু শিখে নিবা করোনা ভাইরাসটা। জেন্ডার ডিসক্রিমিনেশন, যদি কম্পোজিশন কেউ পড়ে থাকে তাহলে এটার প্যারাগ্রাফ লাগবে না। ডেঙ্গু ফিভার অনেক ইম্পর্টেন্ট, কারণ যখন তোমাদের প্রশ্নটা করা হয় তখন ডেঙ্গু ফিভারটা এবং প্রাইস হাইক সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর যদি তোমার কপাল যদি ভালো থাকে দেখবে প্রাইস হাইক, ডেঙ্গু ফিভার দুইটার থেকে একটা পেয়ে ফেলতে পারো। আর্থকোয়াক অনেক ইম্পর্টেন্ট। 16টা রাখলাম প্যারাগ্রাফ। অনেকে দেখে ভয় পাচ্ছ যে 16টা প্যারাগ্রাফ স্যার, হাউ টু পসিবল ইট। আর এই হাউ টু পসিবল ইট মানে এখানে তো প্যারাগ্রাফ দুই বিষয়ে, তো তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য আলাদা করে দিই নাই, তো এই জন্য তোমার কাছে অনেক মনে হচ্ছে। স্ক্রিনশট দাও, তারপর 6 থেকে 7 থেকে স্ক্রিনশট দাও, 13 প্রাইস হাইক পর্যন্ত, 13-14 থেকে স্ক্রিনশট দাও এই পর্যন্ত। কম্পোজিশন লাস্ট। ডিউটিজ অফ এ স্টুডেন্ট অনেক ইম্পর্টেন্ট। এইম ইন লাইফ, পেট্রোটিজম, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। তারপর তোমার নিউজ পেপার, ফিমেল এডুকেশন, ডিজিটাল বাংলাদেশ, এটা ঘুরিয়ে ফিরে কিন্তু আসে, কিন্তু ডিজিটাল বাংলাদেশ একটু কঠিনও অনেক সময় আমরা মনে করি ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো, এই জন্য একটু ভালো করে পড়ে নিতে হবে আগে থেকেই। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের সাথে এটা রিলেটেড, এই জন্য ওইটা পড়লে এটা সহজ হবে আরও। ফেভারিট হবি অথবা পার্সন, প্রিয় ব্যক্তিত্ব, এগুলো চাইল্ডহুড মেমোরিজ, এটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপর হিস্টোরিক্যাল প্লেস, আমরা জানি হিস্টোরিক্যাল প্লেস ঐতিহাসিক স্থান, এটা আছে, শিখে নিতে পারো এটা। তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এবার চাইল্ডহুড মেমোরিজটা। হ্যাঁ, তারপর এই যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এম ইন লাইফ, এই যে এখানে এই দুইটা ইম্পর্টেন্ট। তারপর ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এখানে যেটা বললাম চাইল্ডহুড মেমোরিজ 9 নম্বর, যদি এটাকে 9 নম্বর নিয়ে গেছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই পর্যন্ত ছিল আজকে তোমাদের সাজেশন। আশা করি অনেক সময় নষ্ট হয়ে গেছে। তো এখন কথা হলো তোমাদের, তোমরা যারা তুমি নিজেদের সাজেশন তৈরি করেছিলে অথবা তোমাদের টিচারদের কাছ থেকে যেটা আহরণ করেছিলে এটার সাথে ব্যালেন্স করে, অথবা যারা গুগল কিংবা ইউটিউব থেকে আরও পেয়েছিলে এটার সাথে ব্যালেন্স করে তোমরা একটু নিয়ে নিবা। আর 4-5 আমি রেখে দিলাম, এবং তোমাদের যদি কোনো টপিক পরবর্তীতে আলোচনা করতে, যেহেতু আমাদের সামনে টাইম আছে, আমাকে একটু নক করলে আমি দিয়ে দিব। আর এবছর যেহেতু আমি প্রথম চ্যানেল খুলেছি এই জন্য আমার সবগুলোই কিন্তু এখনও অগোছালো, হয়তো নেক্সট ইয়ার যারা থাকবে ওরা হয়তো বা বিষয়গুলো রেডিমেড খুব ভালো পাবে। এনিওয়ে আজকে এই পর্যন্তই, জানি এখন আমার কথা কেউ শুনবা না। ধন্যবাদ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং যদি ভালো লাগে শেয়ার করবা। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।